ড্রিমার তো একটা বড় সমস্যা আছে। আজকে একটা ড্রিম দেখি, কালকে আরেকটা দেখি, পরশুদিন আরেকটা দেখি। ও মাই গুডনেস। এবং দিন শেষে কি হচ্ছে, আপনার অনেকগুলো স্বপ্ন, আপনি অনেক কিছু করতে চান, এবং অ্যাজ আ রেজাল্ট আপনার অনেকগুলা মিশন সেট করা আছে, অনেকগুলা গোল সেট করা আছে, এবং আপনি জানেন না কোনটাকে আপনি প্রায়োরিটি দিবেন, কোনটার পরে কোনটা করবেন। মিন্স হচ্ছে ইউ উইল রিচ নো হয়, একটা করতে পারবেন না। গ্যারি কেলারের একটা বই আছে দ্য ওয়ান থিং, এবং গ্যারি কেলার এই বইটা সম্ভবত 13 বছর রিসার্চ করে লিখেছে, এবং উনি এই বইটাতে দেখিয়েছে আপনি যখন একটা মিশনের উপরে থাকবেন, একটা কাজের উপরে থাকবেন, দ্য ওয়ান থিং করবেন, তখন আপনার গ্রোথ হবে হচ্ছে জিওমেট্রিক গ্রোথ। আজকে যদি আপনার গ্রোথ 2 এ থাকে, আগামীকালকে এটা থাকবে 4 এ, তারপরের দিন 8 এ, তারপরের দিন 16 তে। কিন্তু আপনি যদি মাল্টিপল ভিশন আর মাল্টিপল গোল সেটিং এ কাজ করেন, ইউ উইল এন্ড আপ বিং নোহোয়্যার। সো এই একটা বড় রিজন আমার অনেকগুলা গোল, টু বি স্পেসিফিক অ্যাফিলিয়েট মার্কেটের জন্য আমার অনেকগুলা সাইট। আপনি কোন জায়গায় যেতে পারবেন না, আপনি দিন শেষে ফেলিউর মার্কেটের দলে পড়ে থাকবেন। এবং লাস্ট সেটা হচ্ছে ল্যাক অফ মোটিভেশন। ল্যাক অফ মোটিভেশন, আসলে দিন শেষে আমার গোল আছে, আমি নিজের প্রতি কমিটমেন্ট, আমি নিজের প্রতি কমিটেড, আমার কমিটমেন্ট আমি রাখতে চাই, কিন্তু যেটা হয় আমাকে মোটিভেশন দেওয়ার কেউ নাই। আমি দিন শেষে যে জায়গাটাতে যাব, সেই জায়গাটাতে আমাকে যে যেতে হবে, সাইড থেকে কেউ বলছে না ইউ হ্যাভ টু গো দেয়ার, এবং আপনি আসলে আলো দেখছেন না। আপনি যে অন্ধকার পথে আলোর দিকে হাঁটতে থাকেন, আপনি অন্ধকার, মাইলের পর মাইল আলো, অন্ধকারে দেখছেন, সামনে কোনো আলো নাই, আপনার মোটিভেশনটা থাকবে না, আপনি কাজে আস্তে আস্তে ধীর হয়ে পড়বেন, আপনি বসে যাবেন, আপনি আর হাঁটতে পারবেন না। কিন্তু যদি আপনি দেখেন ওই যে সামনে আলো আছে, আর একটু গেলেই হয়তো আমি আলোটা পাবো, তাইলে কি হবে, আপনার স্পিড দেখবেন বেড়ে যাবে, সাইকোলজিক্যাল কারণে, অন্য যে কোনো কারণে। তো এর জন্য আপনার যেটা দরকার, আপনার প্রজেক্ট সাকসেসফুল হওয়ার জন্য মোটিভেশন দরকার। তো এই মোটিভেশন সোর্সগুলো কোথায় পাবেন, এই গোল সেটিং কোথায় পাবেন, ওয়ার্কফ্লো কোথায় পাবেন, এই প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আছে, and I will give you them today. ওকে, সো আমরা একটু পরবর্তীতে চলে যাই। আমার ব্যক্তিগত গল্পে আমি কেন ফেল করেছিলাম। 2013 সালে জুন মাসে আমি প্রথম দুটো আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং প্রজেক্ট শুরু করি, এবং গত বছরের ডিসেম্বর পর্যন্ত I was not that successful. I was making money, a good amount of money, but যেই জায়গাটাতে গেলে সাকসেসফুল বলতে হয় নিজেকে, ওই জায়গাটাতে আমি কখনো ছিলাম না। It's because the mindset এবং আমার এই কমপ্লিট চেকলিস্ট, I was exactly এই পজিশন। এবং আমি এটা চেঞ্জ করলাম কিভাবে চেঞ্জ করলাম, I changed my mindset. আমি নিজের উপরে কমিটেড, আমি নিজেই গোল সেট আপ শুরু করলাম, একটা সিঙ্গেল গোল। এবং আমরা আজকে একটু দেখাবো তারপরে কি হলো। আমরা 9 মাস, ডিসেম্বরের পরে 9 মাস পার হয়ে গেছে, and I started 3 or 4 niche site project in January, 9 মাস আগে। and আমি একটা জায়গায় ফোকাস ছিলাম, নো মোর বিজনেস, অন্য কোনো বিজনেস নাই। ওকে, তারপরে খালি আমি নিশ সাইট নিয়ে ফোকাসড, যতক্ষণ পর্যন্ত এইটা আমি আমার বলে নিয়ে যেতে না পারবো ততক্ষণ পর্যন্ত আর কিছু না। ইনফ্যাক্ট আমি সেটা করিও নাই, এবং কোথায় যে আমি থেমেছি, I got huge success from my projects। এবং এই স্ক্রিনশটটা সব আপনারা দেখেছিলেন গ্রুপে, আমাদের আসলে বাংলাদেশ গ্রুপে আমি একটা দিয়েছিলাম। From a single site, গত আগস্টে I sold $1 lakh worth of products from a single site. It's because I changed my mindset. I was committed to myself. I followed a workflow. So আপনি যদি এই জায়গাটাতে যেতে চান, ঠিক ওই প্রবলেমগুলো you have to solve those, তাইলে আপনি ওই জায়গাটাতে যেতে পারবেন। ওকে, সো আমি আপনাদেরকে এগুলো কেন দেখাচ্ছি, I want to tell you something? No, আমি আসলে দেখাচ্ছি এই প্রুফটা, এই যে চেঞ্জিং মাইন্ডসেট ওয়ার্কস। আমার জন্য যদি কাজ করে, মাইন্ডসেট চেঞ্জ করে, গোল চেঞ্জ করে, ভিশন চেঞ্জ করে, আপনার জন্য এটা করার কোনো কারণ নাই। And it's proved. I'm the biggest proof.
এই রুম থেকে যদি সম্ভব আপনি যদি আজকে নিজের মাইন্ডসেট এন্ড মোটিভেশনটা চেঞ্জ করেন, আপনি নিজে এই প্রুফটা দিতে পারবেন। হয়তো আমাদের বিটআপ 10 সেই জায়গাতে আপনি আমার জায়গাতে এসে এই প্রুফ দিতে পারবেন। ইনফ্যাক্ট আমি সেটাই চাই। ওকে, সো along the way গত 9 মাসে যে আমাদের জার্নি ছিল অ্যাফিলিয়েট মার্কেটিং জার্নি এন্ড হোয়াট আই লার্ন, এবং অনেকগুলো পয়েন্ট এখানে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন আপনারা অনেক বড় বড় ভারী ভারী টার্ম শুনেন এন্ড অনেকগুলা জিনিস কনফিউশনে পড়ে যান। তো যে বিগেস্ট মিস্টেকস গুলো মানুষ করে এবং আমি যে বিগেস্ট মিস্টেক গুলো থেকে শিখছি, এই জিনিসগুলো যাতে আপনাদেরকে ফেস করতে না হয় সেজন্য আমার মিস্টেক গুলোকে আমি একটা পয়েন্ট তৈরি করে ফেলেছি। তো নাম্বার 1 কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিওয়ার্ড রিসার্চ নিয়ে কি, আমরা যখন কোনো কিওয়ার্ড করি সরি একটু ডিস্টার্ব হচ্ছে। সরি সাউন্ড সিস্টেমের জন্য। তো আমরা এখন একটু চলে আসি আমার সেই জায়গাটাতে কি শিখলাম এই 9 মাসে এন্ড আপনাদের কি জানা দরকার। সো মেইনলি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ দিয়ে একটা মানুষ যখন আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে শুরু করে সবচেয়ে আটকায় কোন জায়গাটাতে বলেন তো? কিওয়ার্ড রিসার্চ। কারণ কিওয়ার্ড রিসার্চ হচ্ছে 80% আমরা বলি আপনার প্রজেক্টের 80% হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন এই কিওয়ার্ড চয়েস যদি ভুল হয় there is a high chance আপনি ফেল করবেন। তো কিওয়ার্ড রিসার্চ করার সময় কোন জিনিসটা আপনি মেইনলি পছন্দ করবেন বা কোন জিনিসটা আপনি বেছে নেবেন সেটা হচ্ছে আমরা মেইনলি করি কি চাই বানান খুলে অথবা হোয়াটএভার টুল এন্ড আমরা করি কি সার্চ করি, সার্চ ভলিউম দেখি কিওয়ার্ডে কতজন সার্চ করে, তাই না? একটা বড় ভুল হচ্ছে যে আমরা ওভারঅল ইন্ডাস্ট্রিটাকে তুলনা করি না, শুধুমাত্র একটা সার্টেন কিওয়ার্ডের সার্চ ভলিউমটা দেখি। ওই ইন্ডাস্ট্রিটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি কিনা, রিলেটেড কি ধরনের আরো কিওয়ার্ড আছে, রিলেটেড আর কি প্রোডাক্ট আছে, এই জিনিসটা আমরা অ্যানালাইসিস করি না। এবং এটা হচ্ছে ওয়ান অফ দা বিগেস্ট মিস্টেকস। তো আপনি ইন্ডাস্ট্রি বড় এটা কিভাবে বুঝবেন কোন ইন্ডাস্ট্রি সাইজ কত? কোন ইন্ডাস্ট্রি ধরেন আপনি স্পোর্টস ইন্ডাস্ট্রি একটা ফিটনেস বাইক নিয়ে কাজ করবেন, তো ফিটনেস বাইক ইন্ডাস্ট্রির সাইজ কত এটা বের করা আপনাদের জন্য কঠিন, পারবেন নাকি? সবাই পারবেন তাই না? সোজা আপনি গুগল সার্চ করলে অনেকগুলো স্ট্যাটিস্টিক্স পাবেন, প্রচুর স্ট্যাটিস্টিক্স পাবেন। তো ওভারঅল মার্কেট সাইজ কত এটা কিন্তু আপনি বুঝে ফেলতে পারবেন। তো এটা আপনি কিভাবে ডিসিশন নেবেন ফাইনালি কোন ইন্ডাস্ট্রিতে যাবেন আর কোন ইন্ডাস্ট্রিতে যাবেন না? তো আপনি করবেন কি দুইটা তিনটা ইন্ডাস্ট্রি লিস্ট করবেন এন্ড লিস্ট করে ফাইনালি কম্পারিজনে আসবেন এই ইন্ডাস্ট্রির সাইজটা কত এন্ড এই ইন্ডাস্ট্রির সাইজটা কত, ফিটনেস বাইক ইন্ডাস্ট্রির সাইজটা কত, টুল স্পেসিফিক অ্যাঙ্গেল গ্রাইন্ডার এটার মার্কেটে কত বড়। আপনি সব সময় যে কাজটা করবেন মেইনলি বড় ইন্ডাস্ট্রিতে যাওয়ার চেষ্টা করবেন। কেন বড় ইন্ডাস্ট্রিতে যাবেন? আপনারা একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে পারলেন না, বড় ইন্ডাস্ট্রি হলে যেটা হয় ইউ উইল গেট থাউজেন্ডস অফ কিওয়ার্ডস। একটাতে আপনি র্যাঙ্ক করতে পারলেন না, আপনি আরেকটাতে র্যাঙ্ক করে ফেলতে পারবেন। এবং প্রচুর লং টেল কিওয়ার্ড থাকে যদি আপনার ইন্ডাস্ট্রিটা বিগ ইন্ডাস্ট্রি হয়। দিন শেষে কি হবে যে আপনি আপনার মেইন কিওয়ার্ডে র্যাঙ্ক করতে না পারলেও প্রচুর পরিমাণে লং টেল কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করতে পারবেন। সো পরবর্তীতে যেটা আসি
আপনারা সবাই পিবিএ নিয়ে শুনেছেন তাই না, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। তো এইটা শুনে মানুষ মেইনলি ভয় পেয়ে যায়, আমি একটা অ্যাফিলিয়েট সাইট প্রজেক্ট করব, মাই গুডনেস আমার আমি পিবিএ করতে হবে, পিবিএ না করলে আমি র‍্যাঙ্ক করতে পারবো না। এই কনসেপশনটা বা মিসকনসেপশনটা মেইনলি আসে হচ্ছে যে আমরা যখন মার্কেটপ্লেসগুলোতে ওয়েবসাইট প্রজেক্টগুলো দেখি, র‍্যাঙ্ক হয়েছে কি দিয়ে, শেষে লেখা থাকে দ্য সেলার ইউজড হিজ ওন পিবিএ, মানে কি সে নিজের প্রাইভেট ব্লগ নেটওয়ার্ককে ইউজ করে এই প্রজেক্টটাকে র‍্যাঙ্ক করেছে। এবং আমরা ভয় যাই, ও মাই গুডনেস, এটা আমার পক্ষে সম্ভব না। কারণ পিবিএন এক্সপেন্সিভ, ইটস নট ফিউচার প্রুফ। আমাদের যে অবশ্যই অনেক বেশি, আপনি গুগলের চেয়ে চালাক না, আপনি প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক যতভাবে হ্যাক করার চেষ্টা করেন, গুগল এটা খুঁজে বের করবে। কখনোই গুগল খুঁজে বের করতে পারবে না এটা ফিউচার প্রুফ। এটা যারা দাবি করবে তাহলে তারা গুগলকে বোকা মনে করে, কিন্তু গুগল আসলে এত বোকা না। সো প্রজেক্টে ইনভেস্ট করলেন $500, $400, $300, এবং গুগল একটা অ্যালগরিদম চেঞ্জ করলো, when your project is trained, কি হবে? আপনি তো দিন শেষে কোনো কিছু রিটার্ন পেলেন, আপনার প্রজেক্ট শেষ, আপনার ড্রিম শেষ, এবং ফাইনান্সিয়ালি আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন। সো এটা থেকে যদি না করতে হয়, আমরা পিবিএল কোনোভাবে ইউজ করব না। পিবিএল ছাড়াও র‍্যাঙ্ক করা পসিবল। যে एग्जांपलটা আমি দিয়েছি, ফ্রম সিঙ্গেল সাইট অনলাইন ডলার সেল করেছে এক মাসে আমাদের প্রোডাক্ট, ওখানে কোনো পিবিএল নাই, আর র‍্যাঙ্ক ইউজিং দ্য বেসিক লিংকস। এবং কোন লিংকস সেগুলো নিয়ে আজকে আমার পরে সেশনে কথা বলবেন নেক্সট সিইও তাহলে সুমন ভাই, এবং উনি আপনাদেরকে এই স্টেপটা খুব ইজিলি বুঝাই দেবেন। ওকে, এরপরে আমি যাই কনভার্সন রেট। কনভার্সন রেট কি? কনভার্সন রেট হচ্ছে আপনার টোটাল যত ভিজিটর, এই ভিজিটররা কতজন আমাজনে যাচ্ছে, এর পার্সেন্টেজটা হচ্ছে আপনার ওয়েবসাইট টু আমাজন কনভার্সন রেট। আর আমাজনে যতজন ভিজিটর যাচ্ছে তাদের কতজন প্রোডাক্ট কিনছে, এটার পার্সেন্টেজ হচ্ছে আপনার ফাইনাল কনভার্সন রেট। তো মেইনলি আমি একটা ইন্টারভিউ করেছিলাম, যে ইন্টারভিউতে আমাজন তাদের টপ অ্যাফিলিয়েট যারা আছে ওদেরকে ইনভাইট করেছে, এবং ওখান থেকে একটা অফিসিয়াল ডাটা আসছে যে আমাজনের যারা টপ অ্যাফিলিয়েট মার্কেটার তাদের কনভার্সন রেট হচ্ছে অলমোস্ট 40%। অলমোস্ট 40%। নরমাল মার্কেটাররা কত পায় জানেন? যারা প্রজেক্ট আছে অনেকের আছে, তারা বলেন কত পার্সেন্ট পাবে? 7%। সবাই ভাই কই? সাগর ভাই কত পার্সেন্ট? আপনি কত পান? 10%। মাই গুডনেস। আর তো অনেকে আছে। আমার হচ্ছে 5%। মানে আমি নিজেই এই ট্রেনিং অবস্থায় পড়ে আছি। আচ্ছা, ট্রেনিং অবস্থায় পড়ে থাকার আগেও আরো কোন অবস্থায় ছিল। সেই কোন অবস্থাটা কি? I had only 3% of conversion rate. And our website to Amazon, এটার conversion rate ছিল around 30% or 20%. So এই জায়গাটা আসার জন্য I did big change in my sites. এবং একটা সিঙ্গেল চেঞ্জ, এই চেঞ্জটা হচ্ছে যত বেশি পারেন আপনি অ্যাফিলিয়েট ব্যবহার করেন আপনার কন্টেন্ট। এবং আপনি যখন এটা করবেন, একটা সিঙ্গেল চেঞ্জে আমার কনভার্সন রেট ডাবল হয়ে গেছে। ওদিক থেকে 20 to 30% থেকে হয়ে গেছে 50%, এবং এখান থেকে 3% থেকে হয়ে গেছে 5%। আচ্ছা, এই জিনিসটা একটু টেকনিক্যাল, যারা এখনো প্রজেক্ট শুরু করেন না এই জিনিসটা আপনারা বুঝবেন না, কিন্তু এতটুকু মনে রাখতে হবে আপনাকে কনভার্সন রেট নিয়ে অবশ্যই অনেক কাজ করতে হবে। এরপরে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন, এই প্রোডাক্টটা সবসময় চেষ্টা করবেন জানো অবশ্যই অ্যাকসেসরিজ বা রিলেটেড প্রোডাক্ট থাকে। মানে আপনি মেইন মার্কেটে কাজ করতে না পারলেও যাতে রিলেটেড মার্কেটে কাজ করতে পারে, ওখান থেকে একটা ভালো প্রজেক্ট আনা সম্ভব। আমার একটা প্রজেক্ট আছে, আমি বলবো এটা ফেইলিউর প্রজেক্ট। এটা হচ্ছে আউটডোর নিশে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করি, কাজ শুরু করার পরে আমার একটা রিয়েলাইজেশন হয় যে আই হ্যাড আ বিগ মিস্টেক। কারণ হচ্ছে আমি যে প্রোডাক্টটা চুজ করেছি এটার দাম হচ্ছে $2000 প্লাস, এবং মানুষ যখন একটা $2000 প্রোডাক্ট কিনে দোকানে গেলাম, ওয়েবসাইটে গেলাম, আমার $2000 দাম আছে। এবং গত 9 মাসে এই সিঙ্গেল প্রজেক্ট থেকে আমি মাত্র 3টা প্রোডাক্ট সেল করেছি।
এটা মিস্টেক, বিগ মিস্টেক। বাট ওই সিঙ্গেল প্রজেক্ট থেকে $1000 প্লাস ইনকাম করে। একটা সিঙ্গেল প্রজেক্ট, ফাইনাল প্রজেক্ট, যেটাতে গত 9 মাসে মাত্র 3টা প্রোডাক্ট বিক্রি করতে পারছি, দ্য মেইন প্রোডাক্ট আই এম প্রমোটিং, মাত্র 3টা প্রোডাক্ট সেল হয়েছে, বাট দ্য সিঙ্গেল প্রজেক্ট ইজ মেকিং $1000 পার মান্থ। কেন? ওই প্রোডাক্টের অ্যাকসেসরিজ প্রোডাক্ট, ওই প্রোডাক্টস এ হয় নাই, বাট আই গট আ লট অফ অপরচুনিটি ওর অ্যাকসেসরিজ প্রোডাক্টকে প্রমোট করা রিলেটেড। ওটা আমি ক্যামেরা দিয়ে কাজ শুরু করছি, ক্যামেরা বিক্রি হয় না তো কি হয়েছে? আমি ক্যামেরা ব্যাটারি বিক্রি করব, আমি ক্যামেরা ফ্ল্যাশ বিক্রি করব, আমি ট্রাইপড বিক্রি করব, আমি রিলেটেড অন্যান্য প্রোডাক্ট বিক্রি করব। সো ক্যামেরা বিক্রি না হলেও ট্রাইপড তো ঠিকই বিক্রি হবে, ফ্ল্যাশ তো ঠিকই বিক্রি হবে, ব্যাটারি তো ঠিকই বিক্রি হবে। সো এক্সাক্ট সেন্স ইস্যু একটা ফেলিয়ার প্রজেক্ট থেকে আমি ওইটাকে আই টার্ন ইট ইনটু সাকসেসফুল প্রজেক্ট। এবং সেটা কিভাবে করতে পারছি? ইটস বিকজ ইট হ্যাড অ্যাক্সেসরিজ। আপনারা যখন শুরু করবেন একটা নিউ সাইট প্রজেক্ট, কিওয়ার্ড রিসার্চ করার সময় অবশ্যই এটা মাথায় রাখবেন, ওই প্রজেক্টের অ্যাকসেসরিজ আছে কিনা। মানে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করতেছেন ওটার রিলেটেড অ্যাকসেসরি প্রোডাক্ট আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই ইউ হ্যাভ টু ডু দিস। আমি বলতেছি না ম্যান্ডেটরি, 100% ম্যান্ডেটরি এটা বলতেছি না, আপনি এটা ছাড়াও করতে পারেন, কিন্তু এটা যদি আপনি পান, অ্যাকসেসরিজ বা রিলেটেড প্রোডাক্ট যদি আপনি পান, আপনি অন্যদের চেয়ে এগিয়ে আছেন। কারণ আপনার মেইন প্রোডাক্টটাকে র‍্যাঙ্ক করতে না পারলেও মেইন প্রোডাক্ট কিছু না কিছু অ্যাকসেসরিজ সেল করো একটা ভ্যালু প্রজেক্টে, ইউ ক্যান টার্ন ইট ইনটু সাকসেসফুল প্রজেক্ট। আচ্ছা, এরপরে আসি আমরা তো অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করবেন একটা জায়গায় যে মোটিভেশন থাকে না, কারণ হচ্ছে যে মানুষজন আসলে যে মাইন্ডসেটটা নিয়ে আসে, একটা জিনিস শুরু করলাম, ও মাই গুডনেস আমি 3 মাস ধরে কাজ করছি, আই ডোন্ট নো, আর আপনি মোটিভেশন হারাই ফেলেন, আপনি কাজ করতে চান না, 3 মাস আসলে আপনি ইউ উইল গো নো হোয়ার। আপনি তো 3 মাসে একটা দুটো সেল পাবেন, বা 3 মাসে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হয়তো পাবেন, $1000 $100, বাট সাকসেস আপনি 3 মাসে আশা যদি করেন আপনি কোনটাই করতে পারবেন। এই জন্য আপনাদের মাইন্ডসেট ঢুকায় ফেলতে হবে, আমার এই প্রজেক্টটাকে সাকসেসফুল করতে গেলে আমাকে সময় দিতে হবে, এবং সেই সময়টা কত? আমি বলবো I did this in 9 months, কিন্তু আমার এর আগে 5 year experience আছে রিলেটেড টু ওয়ার্ক। আপনাদের কিন্তু সবার সেটা নাই, অনেকেই নতুন, তার মানে হচ্ছে আমি যে লার্নিং কার্ভ দিয়ে লং টার্ম আসছি, এই লার্নিং কার্ভ কিন্তু আপনি লার্নিং কার্ভ দিয়ে কিন্তু আপনি আসেন নাই, এই এক্সপেরিয়েন্স কিন্তু আপনার নাই। সো আপনার ওই লার্নিং কার্ভ দিয়ে যেতে নিশ্চয়ই একটু বেশি সময় লাগে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, কোনো শর্টকাট নাই, এবং এখানে আপনাকে কিছু কাজ করতে হবে সবাই করে। ফাইনালি যেটা আমরা করি যখন একটা প্রজেক্ট শুরু করি, আর তাড়াতাড়ি সাকসেস পাওয়ার জন্য কি দরকার, ও একদিন প্রতিদিন ও তাহলে ফেসবুকে একটা প্রমোশন শুরু করে ফেসবুকে কিছু করতে পারবে না, আর হোয়াটসঅ্যাপ সেট এটা করে আমি বলতেছি না সোশ্যাল মিডিয়া ট্রাফিক আর ফেসবুক ট্রাফিক অন্যান্য ট্রাফিক প্রবলেম, বাট প্রবলেম ইজ আপনি ফেসবুকে আর অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করতে করতে উইল এন্ড আপ বিগ টাইম। মাই গুডনেস, আমি তো অনেক কাজ করছি আর কত, কিন্তু প্রজেক্ট সাকসেসফুল হয় না। বাট সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর অন্য ট্রাফিক নিয়ে আপনি যে কাজ করছেন, এই ট্রাফিকগুলো কিন্তু আপনাকে ব্র্যান্ডিং এর উপর উঠাই দেবে। আপনি সাময়িক কিছু ট্রাফিক পাবেন, আপনি কাজ করা বন্ধ করবেন, আপনার ট্রাফিক ড্রেন হয়ে যাবে, আপনার কিন্তু কোনো কাজ আসবে না, প্রজেক্ট কিন্তু সাকসেসফুল হবে না, সাময়িকভাবে একটু সেল পাবেন এবং আপনি টায়ার্ড হয়ে যাবেন, না কিন্তু কাজ করবেন। সো এই জন্য যেটা করবেন, অবশ্যই অন্য ট্রাফিক মেথডে খুব বেশি ফোকাস করা দরকার নেই, অন্য ট্রাফিক মেথডে এখন খুব বেশি টাইম স্পেন্ড করা দরকার নেই। যদি আপনি প্যাসিভ ইনকাম চান, আমি কাজ করব না থাকবো না, বাট আই নিড মানি, ইউ হ্যাভ টু ডিপেন্ড অন দ্য অর্গানিক ট্রাফিক, ইউ হ্যাভ টু ডিপেন্ড অন অর্গানিক ট্রাফিক। এবং সেটা করার জন্য আপনার যেটা করতে হবে, ইউ হ্যাভ টু বিল্ড ইট। দিন শেষে আপনার লিঙ্ক দরকার, ব্যাক। এজন্য আপনি অন্যান্য ট্রাফিক মেথডে খুব বেশি ফোকাস করবেন না। আমি বলতেছি না এটা খারাপ, কিন্তু এটা নেগেটিভ ইমপ্যাক্ট হচ্ছে ইউ উইল এন্ড আপ বিং টায়ার্ড, এবং আপনি ইউ উইল গো টায়ার্ড। তো আমরা একটা প্র্যাকটিক্যাল সেশনে চলে যাই, এবং আমার আগের সেশনে, আগের কোন সেশনে কতজন ছিল? মাত্র 3 জন। আচ্ছা, আমার সেশনে একটা হাউস রুলস আছে। হাউস রুলসটা হচ্ছে আমার প্রেজেন্টেশনের মাঝে মাঝে স্মাইল ইমোটিকনটা থাকে, ওকে, এবং স্মাইল ইমোটিকনের সাথে আপনাদেরকে রিঅ্যাক্ট করতে হবে। কিভাবে রিঅ্যাক্ট করতে হবে? আপনাদেরকে স্মাইল ব্যাক করতে হবে, মানে হাসতে হবে, ওকে, মানে জন্য
ভাষা দিতে পারি না, তো লেন সিস্টেমটা বের করছি। তো হোয়াটএভার, তার মানে হচ্ছে আমার সাথে যদি রিঅ্যাক্ট করতে হয় তাহলে যখন এই স্লাইডটা আসবে স্মাইলিং ইমোটিকনটা আসলে আমাদের হাসতে হবে। ওকে, তো প্র্যাকটিস করি প্রথমে একটু। ওকে, সো আমরা একটু চলে যাই। তো চলে যাওয়ার আগে আমি আমার অনলাইন ক্যারিয়ার এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং প্রজেক্টে আসার জন্য একজন খুব বেশি প্রভাব বিস্তার করছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে প্যাট ফ্লিক। প্যাট ফ্লিককে দেখেছিলেন? এই ভদ্রলোকের একটা ব্লগ আছে, স্মার্ট প্যাসিভ ইনকাম ব্লগ। সো প্যাসিভ ইনকাম এই জিনিসটা আমার মাথায় ঢুকাইছে, এই বুকটা ঢুকাইছে প্যাট ফ্লিক। এই ভদ্রলোকের ব্লগ smartpassiveincome.com got some huge resources যেখান থেকে আপনি একদম I learned everything from smart passive income এবং আরো একটা ব্লগ তার মধ্যে একটা সুইচ পারফরম্যান্স। তো এই প্যাসিভ একটা ফেভারিট আমার গোল আছে, সেটা হচ্ছে to survive the future we must go back to what has already in past. অতীতে যেটা কাজ করছে ওইখানে যদি আপনি ব্যাক না করেন আপনি ফিউচারে সার্ভাইভ করতে পারবেন না। ক্লায়েন্টলি আপনি যদি চান ক্লায়েন্টলি আপনি সার্ভাইভ করতে পারবেন না। আপনাকে দেখতে হবে অতীতে কি কাজ করছে, কোন প্যাটার্নটা কাজ করছে, কোন নিশটা কাজ করছে, কোন মার্কেটটা কাজ করছে। এটা যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি ফিউচারে সার্ভাইভ করতে পারবেন, তাহলে আপনি আরেকজনের সাকসেসকে নিজের সাকসেস তৈরি করে নিতে পারবেন। পাবলো পিকাসো একটা কোট আছে, গুড আর্টিস্ট কপি এন্ড গ্রেট আর্টিস্ট মানে একদম যারা একদম গ্রেট আর্টিস্ট তারা যদি চুরি করে, তো আমরা কি গ্রেট আর্টিস্ট হওয়া শিখব, ঠিক আছে? কিভাবে আর্টিস্ট চুরি করতে হবে। ওকে, তো আমরা সেখানে চলে যাই। যেহেতু আজকে আমাদের প্রথম সেশন এবং আমরা শিখব কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কিওয়ার্ড রিসার্চ আসলে সাকসেসফুল কিওয়ার্ড রিসার্চ করবেন এবং সাকসেসকে কপি করতে পারবেন, সেই জিনিসটা আমরা শিখব। তো চলে যাওয়ার আগে আমরা আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে কোর অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং প্রিন্সিপাল, যেটা নাম হচ্ছে আইডিয়া প্রিন্সিপাল। লুইস নামে একজন অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভোকেট এই প্রিন্সিপালটা প্রথমে তার একটা পাবলিকেশনে লিখেছেন এবং এটা মানে মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে কোর প্রিন্সিপাল হিসেবে দেখা হয়। এবং যখন কেউ অ্যাডভার্টাইজিং নিয়ে চিন্তা করে তখন এই কোর প্রিন্সিপাল অনুযায়ী আগে। আইডিয়া প্রিন্সিপালটা কি? আইডিয়া হচ্ছে এ ফর অ্যাটেনশন, আই ফর ইন্টারেস্ট, ডি ফর ডিজায়ার, এ ফর অ্যাকশন। তো আপনারা আইডিয়া প্রিন্সিপাল কতজন জানেন? আগে কখনো শুনেছেন কেউ? 2-3 জন জানেন? ওকে, 2-3 জন জানেন। ওকে, বাকিরা জানেন না। আইডিয়া প্রিন্সিপাল লুইস এই ভদ্রলোক আসলে দেখানোর চেষ্টা করছে তার মানে পেপারের মাধ্যমে যে যখন অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিং ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে বা প্রোডাক্ট সেলিং সাইকোলজিটা বা প্রোডাক্ট সেলিং সাইকেলটা কোনটার পরে কোনটা যায়। ধরেন একটা প্রোডাক্ট যখন কেউ প্রমোট করতে যায় বা কোন প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করতে চায় তখন এই প্রিন্সিপালটা মাথায় রাখে কি প্রথমে নাম্বার 1 যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমার কাস্টমারের অ্যাটেনশন গ্র্যাব করতে হবে। কাস্টমারের অ্যাটেনশন গ্র্যাব করতে হবে, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। ওকে, তো কাস্টমারের অ্যাটেনশন কিছু পরিমাণে বিলবোর্ড দেখতে না, পত্রিকা খুললেই কি দেখি বিজ্ঞাপন দেখি, টেলিভিশন খুললেই বিজ্ঞাপন দেখি। এটার মাধ্যমে তারা কি করতে চায়? আপনাকে অ্যাটেনশন গ্র্যাব করতে চায়, আপনাকে অ্যাট্রাক্ট করতে চায়। আচ্ছা, আপনি বিলবোর্ডে যত ছবি দেখেন পত্রিকায় যে বিজ্ঞাপনগুলো দেখেন সবগুলা কি আপনার মধ্যে অ্যাটেনশন তৈরি করে? না, হয়তো কিছু অ্যাটেনশন তৈরি করে, 50%, 60%, 70%, 100% কি কখনো অ্যাটেনশন তৈরি করে? করে না। আচ্ছা, অ্যাটেনশন তৈরি করলো, এর পরের স্টেপ হচ্ছে যাদের চোখে এটা পড়লো, যাদেরকে আমি অ্যাট্রাক্ট করতে পারলাম, এদের মধ্যে সবার মধ্যে কি ইন্টারেস্ট তৈরি হয় প্রোডাক্ট সম্পর্কে? ওয়াও, ভালো। এই সবার মধ্যে কি তৈরি হয় যাদেরকে অ্যাট্রাক্ট করে? হয় না। একটা সার্টেন পার্সেন্ট মানুষের মধ্যে আসলে ইন্টারেস্ট তৈরি হয়। সো 100 জনের মধ্যে যদি অ্যাটেনশন তৈরি করা যায় তাহলে কি 50% মানুষের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়। ও ভালো জিনিসটা, এই ইন্টারেস্টটা তৈরি হয় 50% মানুষের মধ্যে। ওকে, এর পরের স্টেপ কি? যাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয় দুইটা জিনিস আপনি করতে পারেন ইন্টারেস্ট হওয়ার পর। আপনি যেটা করতে পারেন, আপনি চিন্তা করতে পারেন ও জিনিসটা ভালো, তো এটা আমার দরকার, এটা চিন্তা করতে পারেন। আবার চিন্তা করতে পারেন জিনিসটা ভালো কিন্তু আমার দরকার নেই, হতে পারে না? চাই আপনার ভালো লাগে, সবকিছু আপনার দরকার, আপনার কি ডিজায়ার বা পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়? পাওয়ার আকাঙ্ক্ষা কিন্তু তৈরি হয় না। একটা সার্টেন
পার্সেন্টের মানুষের মধ্যে এই পাওয়ার আকাঙ্ক্ষাটা তৈরি হয়, এই ডিজায়ারটা তৈরি হয়। আচ্ছা, ডিজায়ার তৈরি না হওয়ার অনেক কিছু কারণ হয়তো আছে। সবাই ফেরারির প্রতি অ্যাট্রাক্ট ফিল করে, ফেরারি গাড়ি মাই গুডনেস, দিস ইজ সামথিং রিয়েলি গুড। বাট ডিজায়ার কি সবার মধ্যে তৈরি হয় না? জানে এটা কিন্তু কিনতে হবে। ওর টার্গেটই হচ্ছে যে কোনো রকম একটা গাড়ি কিনলে হবে, ভাই আমার তো ফেরারি দরকার। সো ডিজায়ার তৈরি হয় না। এটা অনেকগুলো কারণ আছে, খালি বাইক ক্যাপাবিলিটি একমাত্র কারণ না, আরো অনেকগুলো কারণ আছে। ও এটা যেহেতু ভালো, কিন্তু কারণটা হলো কেন ডিজায়ারটা তৈরি হচ্ছে না, নেব না। এই যেমন সারফেস বুক বাজারে আসলো এন্ড ফেসবুক নিউজ ফিড কি হলো, ফ্লাডেড। সবাই শেয়ার করতেছে, কোনো মানে শেয়ার করতেছে মানে কি, এটা ইন্টারেস্ট তৈরি করছে। কিন্তু যারা শেয়ার করছে সবার মধ্যে কি ডিজায়ারটা তৈরি হয়েছে, এটা আমার কেনা দরকার। প্রচুর ম্যাগি যারা শেয়ার করছে, তাই না? ম্যাগি ডিলাররা, তো ম্যাগি ডিলাররা কেবল সারফেস বুকে সবাই কি মুভ করবে বা সবাই কেবল এটা কিনতে চায় না? আমি হ্যাপি উইথ ম্যাক্স। সো ওই ডিজায়ারটা সবার মধ্যে তৈরি হয় সার্টেন পার্সেন্ট। তো ইন্টারেস্ট যদি তৈরি হয় 50 জন মানুষের মধ্যে, হয়তো ডিজায়ার তৈরি হয় 25 জন মানুষের মধ্যে। আচ্ছা, ডিজায়ার তৈরি হচ্ছে, আমার এটা পাওয়া দরকার। সবাই বসে একসাথে যাবে বলে কি কিনবে সবাই? আপনি তো প্রতিদিন কত কিছু চিন্তা করেন, ভাই আমার ডিএসএলআর দরকার, ভাই আমার ল্যাপটপ দরকার, আমার একটা এই দরকার সেই দরকার। আপনি দিন শেষে সবগুলাকে কিনেন, একসাথে যান না। অনেক কারণে, হয়তো আপনি সময় পান না, হয়তো পরবর্তীতে আপনার লাগে না, হয়তো আপনি সেই বাইকটা কনফিডেন্ট নাই, আরো অনেক রিজন আপনি ফাইনালি একসাথে যান না। এবং একটা সার্টেন পার্সেন্ট যার মধ্যে ডিজায়ার তৈরি হয়, তার একটা সার্টেন পার্সেন্টেজ মানুষ ফাইনালি একসাথে যায়। তার মানে কি হলো, এই যে পুরো প্রসেসটা প্রথমে কি হলো, বিশাল শুরু হলো, তারপরে কমতে থাকলো, তারপরে কমতে থাকলো, তারপরে কমতে থাকলো। ফাইনালি কি হলো, এই জিনিসটার সাথে আপনারা পরিচিত? আপনারা সেলস ফানেল দেখেছেন না? সেলস ফানেলটা এরকম কেন বলেন তো? ফানেলের মধ্যে অনেকগুলো লিড ঢোকান, লিড আস্তে আস্তে কমতে 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 শেষে এসে কেন বলেন তো? আপনি হিউজ পরিমাণ মানুষের মধ্যে অ্যাটেনশন তৈরি করছেন, তার মধ্যে কিছু মানুষের মধ্যে আপনি ইন্টারেস্ট তৈরি করছেন, তার মধ্যে কিছু মানুষের মধ্যে ডিজায়ার তৈরি করছেন, এন্ড ফাইনালি সার্টেন মানুষের মধ্যে অ্যাকশনে যাওয়ার প্রবণতা তৈরি হয়, বা অ্যাকশনে তারা যায়। অল্প কিছু সংখ্যক মানুষ। ওকে, এখন এটা তো অ্যাডভার্টাইজিং প্রিন্সিপাল, এটা তো মার্কেটিং প্রিন্সিপাল। আমরা কেন এখানে শিখতেছি আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং প্রজেক্টে? ভাই আমরা এটা জিনিস নিয়ে আলোচনা করব কি বেসড অন আমাদের কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চে আমরা যে ভুলটা করি, ওই ফলো এটাকে ফলো না করে যখন কিওয়ার্ড রিসার্চ করি, উই ফেল। কেন ফেল করি? আমরা যদি অ্যাকশন বা অ্যাটেনশন লেভেলে, ধরুন অ্যাটেনশন লেভেলে একজন 100 সার্চ ভলিউম একটা কিওয়ার্ড, বাট লেভেল হচ্ছে অ্যাটেনশন লেভেল। আর একজন একটা কিওয়ার্ড টার্গেট করব, লেভেল হচ্ছে ডিজায়ার লেভেল, যেটা সার্চ ভলিউম 20, আর এইখানটা সার্চ ভলিউম 100। আচ্ছা, 100 জন টার্গেট করছে আর একজন 20 টার্গেট করছে, দুইজন কি পরিমাণ সেল পাবে? 20 বেশি পাবে বা কাছাকাছি পাবে? আমি মাত্র 20 জনের কাছে যাচ্ছি, আর একজন 100 জনের কাছে যাচ্ছে। 100 জনকে বলতেছে ভাই আমার প্রোডাক্টটা কিনো, ভাই আমার প্রোডাক্টটা কিনো, ভাই আমার প্রোডাক্টটা কিনো। আরেকজন মাত্র 20 জনের কাছে যাচ্ছে। দিন শেষে সে 5টা বিক্রি করতেছে, আমি 5টা বিক্রি করতেছি। 100 জনের কাছে যাচ্ছে, সে অনেক বেশি এফর্ট নষ্ট করতেছে, কিন্তু 20 জনের কাছে যাচ্ছে, সে বহুত এনার্জি নিয়ে বাসা দিতেছে, এন্ড সে সেম অ্যামাউন্ট অফ প্রোডাক্ট সেল করতেছে। ইটস বিকজ আমরা ওই টার্গেটিং যে ভুলটা করি, আমরা এই আইডিয়া প্রিন্সিপালটাকে ফলো করি না। আমরা ঠিক এই অ্যাকশন যে জায়গাটাতে, অ্যাটেনশন যে জায়গাটাতে, এই জায়গায় আমরা টার্গেটিং করি, আমরা এই ডিজায়ারের জায়গাটাতে টার্গেট করি না। সো ডিজায়ারের জায়গা থেকে আমরা কিভাবে টার্গেট করতে পারবো সেটা আমরা আলোচনা করব। তো মেইনলি আসি যে কিভাবে মানুষের অনলাইন বাইং প্রসেসটা হয়, কিভাবে মানুষ আসলে অনলাইনে প্রোডাক্ট কিনে। ধরেন আপনি একটা ক্যামেরা কিনবেন, আপনি এতটুকু জানেন, ইউ আর নট দ্যাট এডুকেটেড, আপনি স্পেসিফিক ওই ক্যামেরাটা কিনবেন, তাহলে আপনি অলরেডি এই প্রসেসের মধ্যে দিয়ে চলে এসেছেন। এই প্রসেসটা কিভাবে শুরু হয়? অনলাইনে যখন কিছু মানুষ সার্চ করে, সে জানে আমার একটা ক্যামেরা দরকার, সে জানে আমার একটা ক্যামেরা দরকার, সে কিন্তু জানে না আমার কাছে কি টাইপের ক্যামেরা আছে, কি টাইপের ব্র্যান্ড আছে, সে তো জানে, তার অলরেডি সেই জানে। যখন ক্যামেরা দরকার সে সার্চ করলো, দেখবেন ক্যামেরা যে সার্চ করলো বেস্ট স্পেসিফিক ক্যামেরা, তার যে ডিএসএলআর ক্যামেরাটা সার্চ ভলিউম কম, কেন একটা সার্চ ভলিউম কম বলেন তো? আর ক্যামেরা সার্চ ভলিউম বেশি কেন বলেন তো? ওই বাইং যে প্রসেসটা, এই প্রসেসটা ঠিক এভাবে আসে, and it's proven. Okay, so ক্যামেরা লিখে একজন সার্চ করলো, লাইক ধরনের ক্যামেরা আছে, পয়েন্ট এন্ড শুট ক্যামেরা আছে, ডিজিটাল ক্যামেরা আছে, আর অনেক টাইপের ক্যামেরা আছে।
ওকে, তো এখান থেকে সেটা দুটো জিনিস করতে পারবে, হয় সে পয়েন্ট এন্ড শুট ক্যামেরা কিনবে, অথবা সে ডিএসএলআর ক্যামেরা কিনবে, অথবা একটা অন্য নরমাল একটা ক্যামেরা কিনবে। তিনটা জিনিসের যে কোনো একটা কিনতে পারবে। কারণ এখান থেকে সে একটু তথ্য পাইলেন, একটু এডুকেটেড হলো। এডুকেটেড হওয়ার পরে পরবর্তী স্টেপে সে সার্চ করবে হচ্ছে সে হয়তো ডিএসএলআর ক্যামেরা কিনবে, সে সার্চ দিবে ডিএসএলআর ক্যামেরা। ডিএসএলআর ক্যামেরা লিখে সার্চ করার পরে সে অনেকগুলো তথ্য পাবে যে ডিএসএলআর ক্যামেরা অনেক কোম্পানির আছে, নিকনের আছে, ক্যানোনের আছে, আরো অনেকগুলো কোম্পানির আছে। অথবা ডিএসএলআর ক্যামেরা গুলো তো অনেকগুলো ক্যামেরা আছে, বেস্ট ডিএসএলআর ক্যামেরা। এরপরের স্টেপটা কি, ডিএসএলআর ক্যামেরা লিখে পরে জানতে পারবে বেস্ট ডিএসএলআর ক্যামেরা আসলে খুঁজতে হবে। ডিএসএলআর ক্যামেরা মডেল তো অনেক, আমাকে বেস্ট প্রোডাক্টগুলো খুঁজতে হবে। সে বেস্ট প্রোডাক্টগুলো খুঁজবে, তাই না? বেস্ট প্রোডাক্টগুলো খুঁজতে গেলে অনলাইনে সে কি লিখে সার্চ করবে? বেস্ট ডিএসএলআর ক্যামেরা। এরপরের স্টেপ কিন্তু তাই, এবং বেস্ট ডিএসএলআর ক্যামেরা লিখে সার্চ করলে সেখানে স্পেসিফিক মডেল পাবে। হয়তো পাইলো সে Nikon D5300 আছে, একটা সে পাইলো। পাওয়ার পরে হয়তো Nikon 101 এই ক্যামেরাটা মডেল পাইলো। এরপরে সে কি করবে বলো তো? দেখবে এই ক্যামেরাটার রিভিউ কি, এই ক্যামেরাটার এক্সপার্টরা ক্যামেরা সম্পর্কে কি বলে, এটা কি ফিচার আছে, এটা কাজ করে কি কাজ করে না, এই জিনিসটা আপনি এরপরে জানতে পারবেন। আচ্ছা, অথবা এরপরে জানতে শিখবে প্রোজ এন্ড কনস জানতে পারবেন, আর অনেক কিছু জানতে পারবেন। এরপরে হয়তো সে Nikon নিল না, Canon 101 একটা ক্যামেরা মডেল, সে কি করবে? Canon 101 রিভিউ লিখে সার্চ করবে, তাই তো? এবং ফাইনালি এই রিভিউ লিখে সার্চ করার পরে সে দুটো ডিসিশন নিতে পারবে, হয় সে কিনবে নতুবা সে কিনবে না। কিন্তু পুরো প্রসেসটা কিভাবে আসছে, সে কোথা থেকে আসলে ড্রাইভ হয়, সে কিন্তু এই জায়গা থেকে ড্রাইভ হয় এবং এখানে সে শেষ হয়। এবং এইখানে একটু সিরিয়াস একটা অ্যাটেনশন আমার দরকার সবার। এইখানে একটু যদি খেয়াল করেন, এই যে লেভেল আপনারা যখন চিন্তা করার পরে ডিএসএলআর ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরা, এই যে লেভেল, এটাকে বলছি আমরা অ্যাট্রাক্ট লেভেল। তাকে আসলে তার একটা ক্যামেরা দরকার, এতটুকু সে জানে, দ্যাট নট দ্যাট এডুকেটেড যে এখন ওই জায়গাটা জানে, মানে সে আসলে ডিজায়ার বা অ্যাকশনের জায়গাটা এখনো যায় নাই। পরে স্টেপটাই হচ্ছে তার ডিএসএলআর ক্যামেরা নিয়ে সার্চ করা। আচ্ছা, এরপরে যখন আরো স্পেসিফিক হয়ে যাবে, ডিজায়ার তৈরি হয়ে যাবে আমার মধ্যে, তখন আমি বেস্ট ডিএসএলআর ক্যামেরা বা বেস্ট হটএভার ক্যামেরা এই প্যাটার্ন লিখে সার্চ করব, আবার এই প্যাটার্নে চলে আসবে। এবং আপনি পাশাপাশি একটু মিলাই দেখেন, আমরা এই লেভেলটাকে বলতেছি হচ্ছে ডিজায়ার, আমরা বলতেছি না ইনফ্যাক্ট ইটস প্রুভড। যারা এই জিনিসগুলোকে কেস স্টাডি এন্ড সার্ভে করে তারা প্রুভ করে দেখাচ্ছে বাইক সাইকোলজি দিয়ে, এবং গুগলেরও ইটসেলফ একটা রিসার্চ আছে যে জিরো মোমেন্টাম অফ ট্রুথ বা এরকম নামে। সো ওখান থেকে আপনারা দেখতে পারবেন। সো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি সবাই এই ক্যামেরাটা নিয়ে দৌড়াদৌড়ি, কিন্তু ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করলে আপনি মানে 100 জনকে টার্গেট করলেন, আরেকজন এই বেস্ট ডিএসএলআর ক্যামেরা এটা নিয়ে টার্গেট করলো, তার সার্চ ভ্যালু 20 আর আপনার সার্চ ভ্যালু 100, দুইজন কি পাবেন বলেন তো? অলমোস্ট সেম লেভেল অফ সেল পাবেন, কিংবা এই যে 20 জন টার্গেট করছে সে আরো বেশি পাবে। ইটস বিকজ যেটা স্পেসিফিক, এটা ফোকাস এবং এটা ডিজায়ারের কাছাকাছি, এবং এটা আইডিয়াল প্রিন্সিপালকে ফলো করে এই কিওয়ার্ড রিসার্চটা করা। তাইলে এরপরে যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন অবশ্যই এই প্রিন্সিপালটা মাথায় রেখে কাজ করবেন, এবং আমাদের কিওয়ার্ড রিসার্চের প্রসেসে পুরো জায়গাটা আপনারা ফলো করবেন। এবং একটা জিনিস, আপনি অ্যাকশনে যত কাছাকাছি যাবেন, অ্যাকশনে যত কাছাকাছি আপনি টার্গেট করবেন, যত ক্লোজ টার্ম টার্গেট করবেন, ইউ উইল গেট মোর সেলস। এবং আপনি যদি উপরে যতই টার্গেট করেন না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ওই ট্রাফিককে এই জায়গায় নিয়ে আসতে পারবেন না, এই ট্রাফিকে আপনি কনভার্ট করতে পারবেন না, কারণ পুরো বাইং প্রসেসটা, বাইং সাইকেলটা এইভাবে কাজ করে। ওকে, সো আমরা এবার চলে যাই, আমরা তো স্টার্টিং দেখলাম, এখন একটা শর্টকাটে চলে যাই, আমাদের যেহেতু সময় কম, আমরা এখন দেখি কিভাবে আপনি এই বাইং প্যাটার্নটাকে নিজের মতো করে ফলো করতে পারবেন। কিভাবে ফলো করতে পারবেন? এখানে আমি একটা প্যাটার্ন দিয়েছি, বাইং প্যাটার্ন। সব সময় যেটা চেষ্টা করবেন বেস্ট বা টপ রেটেড প্লাস স্পেসিফিক প্রোডাক্ট টাইপ, নট বেস্ট ক্যামেরা। বেস্ট ক্যামেরা কিন্তু স্পেসিফিক কোনো প্রোডাক্ট টাইপ না। স্পেসিফিক প্রোডাক্ট টাইপ কোনটা? বেস্ট ডিএসএলআর ক্যামেরা। ডিএসএলআর ক্যামেরা স্পেসিফিক প্রোডাক্ট, শুধু ক্যামেরা কোনো স্পেসিফিক প্রোডাক্ট না। তার মানে আপনি যখন পরবর্তীতে টার্গেট করবেন এই ধরনের এই প্যাটার্নটাকে ফলো করে পরবর্তী টার্গেটটা করবেন। ভুলে গেছেন সবাই না? ওকে, জোর করে হাসানোর চেষ্টা আসলে আমি জায়গায় ব্যর্থ বোঝা গেছে। আমরা পরেরটা জায়গায় চলে যাই। এখন আমরা দেখি কিভাবে আপনারা গ্রেট আর্টিস্ট হতে পারেন, মানে চুরি করা শিখবেন। আমরা চুরি করা শিখি
পাবলিক ঠিক আছে যেহেতু বলে গেছে আমরা দেখি আর্টিস্ট আপনারা হয়তো একটা মার্কেট প্লেসের নাম জানেন empireflippers.com empireflippers.com হচ্ছে এমন একটা ওয়েবসাইট যাদের কাজ হচ্ছে সাকসেসফুল অ্যাফিলিয়েট প্রজেক্ট সেল করা তারা বিভিন্ন সাকসেসফুল অ্যাফিলিয়েট ওয়েবসাইট সেল করে বিক্রি করে মানে বায়াররা ওখানে সাইট দেয় মানে কিনে আর যারা সেলার তারা ওই জায়গায় বিক্রি করে তো এইখানে আমরা মার্কেট স্ক্রিনশট দিছি একটা জিনিস যদি খেয়াল করেন ওখানে দেখতে পারবেন আপনি এখানে যে একটা প্রোডাক্টের কি পরিমাণ কোন নিশ বা কোন ইন্ডাস্ট্রি এবং এটার কি পরিমাণ সেলস এই জিনিসটা আপনি দেখতে পারবেন মানে প্রতি মাসে এটা করে স্পোর্টস বিজনেস সাইট আমাজন দিয়ে মনিটাইজ করে তো স্টার্ট করছে এপ্রিল 2014 তারিখে এপ্রিল 2014 সালে এবং এটা প্রতি মাসে ইনকাম করা হচ্ছে $7,711 তার মানে একটা আইডিয়া পেয়ে গেলেন স্পোর্টস নিশ এটা কাজ করে আইডিয়া পেয়ে গেলেন না এটা সাকসেসফুল প্রজেক্ট আপনার আইডিয়া পেয়ে গেলেন পরবর্তীতে আমরা চাই হেলথ এন্ড ফিটনেস বলছে হেলথ এন্ড ফিটনেস একটা সাইট এটা প্রতি মাসে ইনকাম করা হচ্ছে $1,071 এরপর আমরা আরেকটা সাইট দেখি ওমেন গার্ডেন হিসেবে একটা সাইট প্রতি মাসে ইনকাম করে $528 ওকে এবার ওমেন গার্ডেন এটা তো বিশাল একটা ইন্ডাস্ট্রি and it has huge number of product আমরা কোনটা নিয়ে কাজ করব সো আপনি যদি একটু পরবর্তীতে এইটাতে ক্লিক করেন আপনি দেখতে পারবেন ডেসক্রিপশন থাকে এন্ড ডেসক্রিপশনে খুব সুন্দর করে লেখা থাকে এই সাইটটা কোন প্রোডাক্টের উপরে করা কোন প্রোডাক্টের উপরে করা এইটা দেখতে পাচ্ছি বেস্ট ডিপ ফ্রায়ার একটা সাইট যেটা $12,000 বিক্রি হচ্ছে এখন প্রতি মাসে $550 করে ইনকাম করে তার মানে এখান থেকে আপনি কি পাইলেন একটা সাকসেসফুল প্রজেক্টের প্রোডাক্ট পেয়ে গেলেন একটা সাকসেসফুল প্রজেক্টের আইডিয়া পেয়ে গেলেন এই সম্পর্কে ধারণা পেয়ে গেলেন সো এই সাকসেসকে আপনি কিন্তু রেপ্লিকা করতে পারেন আপনি হয়তো অনেক সময় সবসময় যে ডিপ ফ্রায়ার নিয়ে কাজ করবে এরকম না ডিপ ফ্রায়ার যদি সেল হয় তাহলে রিলেটেড অন্যান্য প্রোডাক্টের সাথে সেল হবে আপনি পাশাপাশি অন্যান্য একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ শুরু করতে পারেন ইটস প্রুভেন ওকে আমরা পরবর্তীতে দেখি আর কিভাবে আপনি এই সাকসেসকে নিজেকে নিতে পারেন আপনারা দা সুইচ হোমের নাম জানেন দা switchhome.com ওকে অল্প কিছু মানুষ জানেন দা switchhome.com হচ্ছে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ইন্ডাস্ট্রির বিগ ডিল a single site that's making over $2 lakh per month at a single site যে সাইটটা প্রতি মাসে $2 লাখ এর উপরে ইনকাম মেইনস হচ্ছে একটা সাইটটা এমনি সাকসেসফুল হয়ে যায় না they have some talents behind এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন ইন্ডাস্ট্রি সব বিগেস্ট কিওয়ার্ড রিসার্চার্স লিঙ্ক বিল্ডার্স কন্টেন্ট মার্কেটার্স কন্টেন্ট রাইটার্স এটার ব্যাকএন্ডে আছে মিন্স তারা যে কিওয়ার্ডগুলো টার্গেট করবে এগুলো ভাঙা কোনো কিওয়ার্ড না আল্লাহ যে ইচ্ছা হলো একটা নিয়ে নেয় না they did a lot of research আপনি যেটা করতে পারেন ওদের এই ক্যাটাগরি থেকে ক্যাটাগরিতে ক্লিক করলে you will get dozens of contents এবং প্রত্যেকটা কন্টেন্টেরই এক একটা কিওয়ার্ড টার্গেট করা আছে means you can just copy them you can just steal the success from them এবং দিন শেষে আপনি ওদেরকে বিট করতে পারবেন নানান ভাবে কারণ হচ্ছে আপনার পুরো সাইটটা হচ্ছে স্পেসিফিক আপনার কন্টেন্টের পাশে প্রচুর পরিমাণে আপনার নিশ স্পেসিফিক রিলেভেন্ট কন্টেন্ট থাকবে যেটা দিন শেষে ওর থেকে আপনাকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে আচ্ছা আরো একটা সাইট আছে আরেকটা উপায় আছে iwriter.com তো iwriter.com এর নাম বলতে জানেন almost everyone iwriter.com হচ্ছে যে মার্কেট প্লেস যেখানে অ্যাফিলিয়েট মার্কেটাররা কি করে কন্টেন্ট রাইটার হায়ার করে আমি নিজে ওখান থেকে কন্টেন্ট রাইটার হায়ার করি তার মানে হচ্ছে যে যারা অ্যাফিলিয়েট মার্কেটার তারা ওই জায়গাটাই ইউজ করে ওই মার্কেট প্লেস ইনফরমেশন দেয় এবং আপনি যদি রাইটারদের প্রোফাইল ঘাটেন টপ রাইটারদের আপনি দেখতে পাবেন ওরা কি নিয়ে কন্টেন্ট লিখছে আচ্ছা একটা রাইটার যদি ধরেন যে ফিটনেস বাইক রিকমেন্ড বাইক নিয়ে কন্টেন্ট লিখলো মানে হচ্ছে কেউ একজন কোন একটা মার্কেটার এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে এবং ওই মার্কেটার কে তার প্রোফাইলে কিন্তু আপনি দেখতে পারেন সে কি পরিমাণ কন্টেন্ট লিখছে সে প্রতি মাসে কন্টেন্ট লিখে মানে প্রতি মাসে কি টাকা নষ্ট করে নাকি প্রতি মাসে টাকা কামায় প্রতি মাসে যে ভদ্রলোক কন্টেন্ট লিখে সে টাকা কামায় টাকা নষ্ট করে এই হচ্ছে সাকসেসফুল একটা মার্কেটার ইউ ক্যান জাস্ট কপি হিম এবং আপনি রাইটারের প্রোফাইল কাটলে ইউ ক্যান গেট আ লট অফ সাকসেসফুল কিওয়ার্ড আইডিয়াস এবং আরেকটা হচ্ছে টপ 10 রিভিউ টপ 10 রিভিউস ইজ আ multi-million dollar company venture backed multi-million dollar company you can be sure যে ওদের ব্যাকএন্ডে যারা আছে they are the best in the industry in terms of keyword research
in terms of control in terms of ingredients তার মানে আপনি ওদের সাকসেসটাকে কিভাবে রেপ্লিকা করবেন জাস্ট আমরা জাস্ট future.com এ যেভাবে দেখলাম ঠিক এভাবে এদের সাকসেসটাকে আপনি রেপ্লিকা করতে পারেন এদের অ্যাডভান্স ক্যাটাগরি গুলো ক্যাটাগরি আছে গেলে আপনি দেখবেন তারা আসলে কি দিয়ে কাজ করছে so you get your idea successful keyword idea যেটা আসলে আপনার জন্য আরেকজন রিসার্চ করে রাখছে ওকে আমার টাইম শেষ আমি ওভার এবং আমি এখন আসলে 10 মিনিট কিউ মানে কোশ্চেন অ্যান্সার সেশনে যাব আপনাদের প্রশ্নের উত্তর দিব এরপরে একদম লাস্ট আমরা আরো কিছু পরিমাণে প্রশ্ন নিব ঠিক আছে সো এখনকার প্রেজেন্টেশনে আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছি সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি ইভেন্ট সম্পর্কে কিছু বলছেন তো আপনি বলছেন এক্সপেন্সিভ তাহলে এটা মানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আচ্ছা আমরা যদি যাবই না ওটা নিয়ে চিন্তা করার তো দরকার নেই আমরা যাবই না তারপরে আমি রেকমেন্ড করি না সো আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট ওকে আমি যদি ব্যাকলিংকে কথা বলি ব্যাকলিং সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য আমাদের কাছে সম্মানিত গেস্ট আছেন তারা যদি সুমন ভাই আমরা দা বেস্ট এক্সপেরিয়েন্স পারসন ইন কান্ট্রি এবং হি উইল টক অ্যাবাউট দ্য লট এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিবেন থ্যাংক ইউ আপনি কেউ যদি একটা ওয়েবসাইট বানায় যেখানে বিফোর ইউ বাই অথবা বিফোর ইউ বাই টাইপের ওয়েবসাইট এই কেবল একটা বাই করা লাগে এটা বিফোর এরকম ওয়েবসাইট বানায় এই ওয়েবসাইটে বানাইলেও হবে কিন্তু যেটা হবে আপনার কনভার্সন রেটটা ওই যখন 100 জনকে টার্গেট করলে যেমন 10 জন সেলস মানে 10টা সেলস পাবেন কেউ নিজেরটা টার্গেট করলে 10টা সেলস পাবেন মানে আপনি আলটিমেটলি সেলস পাবেন কিন্তু আপনাকে 100 জনকে বলতে হবে প্রচুর পরিমাণ মানুষকে রিচ করতে হবে মানে হচ্ছে আপনার কম্পিটিশনটা তখন বেড়ে যাবে আর কম্পারিজন সাইট ওয়ার্ডস গুড এক্স্যাক্টলি কম্পারিজন সাইট একদম কম্পারিজন যদি খেয়াল করেন একদম ইসের আগে মানুষ একদম অ্যাকশনের আগে হচ্ছে কম্পেয়ার করে এখন আমি ওই যে দুইটা আমি দেখে দুইটা দিছি নাইকন 101 আর ক্যানন 101 এখন আমি কম্পেয়ার করছিলাম এই দুইটাই তো কিনবো কিন্তু দুইটা যেগুলো একটা কিনবো দুইটা তো আমি কিনতে পারবো না তাহলে নাইকন 101 কিনবো না ক্যানন 101 কিনবো সো ইট ওয়ার্ডস আপনার ছিল যেটা বললাম আমি একটা ওয়েবসাইট দিলাম যেটাতে আপনি বলছেন যে বেস্ট ডিএসএলআর ক্যামেরা তো এই ধরনের কিওয়ার্ড নিয়ে আগেও তোমার কাজ করেছে হয়তো থাকতে পারে নিশ্চয়ই কন্টেন্ট গুলো আমি আইডেন্টিটি হায়ার করলাম যে কন্টেন্ট গুলো দিলাম আর কন্টেন্ট গুলো সাধারণত হয় যে প্রথম কস্ট কিংবা রিভিউ আর অ্যামাজনে গিয়ে দেখা যাচ্ছে বেস্ট ডিএসএলআর ক্যামেরা ওই ক্যামেরার প্রোডাক্টের রিভিউ ওখানে আছে প্রসেস কনসোল আছে অ্যাবাউট দ্য প্রোডাক্টও আছে এখন আমি ইনফরমেশন গুলো কি আমাদের থেকে নিতে পারবো আমাদের থেকে নিতে পারবেন কিন্তু হুবহু কপি করে না আমাদের থেকে ইন্সপায়ারেশন নিতে পারবেন তথ্য নিতে পারবেন আসলে এই ক্যামেরার কনফিগারেশন কি এটা আপনি মনের মাধ্যমে মিশে বানাতে পারবেন ইউ হ্যাভ টু ডিপেন্ড অন আমাজন আসলে কি কনফিগারেশন যদি থাকে যেটা এত মেগাপিক্সেল আপনি কত মেগাপিক্সেল নিতে হবে তাই না সো আপনি ওখান থেকে তথ্যটা নিতে পারবেন বাট কন্টেন্টটা কপি করতে পারবেন এখন আমার কত মেইন কোয়েশ্চন হচ্ছে যে কন্টেন্ট আমি দিয়েছি এখন হয়তো বা আরেকটা ওয়েবসাইটও ওই ধরনেরই আর্টিকেল দিয়েছে এখন আমারটা মানে হয়তো বা কিছুদিন চললো 3 মাস 6 মাস আমার ওয়েবসাইটটা চলছে এখন গুগল অ্যালগরিদমে কি কোনো এফেক্ট হবে কিনা ইন ফিউচার আচ্ছা গুগল যেটা বলে কন্টেন্টের ক্ষেত্রে ইউ হ্যাভ টু অ্যাড সাম ভ্যালু আপনি যতক্ষণ পর্যন্ত ভ্যালু অ্যাড করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি র্যাঙ্ক করবেন অন্য শহর থেকে সরাসরি দিয়ে দিলে তার মানে ইউ আর নট অ্যাডিং এনি ভ্যালু সো ইউ হ্যাভ টু অ্যাড সাম